Assalamu alaikum, dear learners. I hope you are well by the grace of Almighty Allah. I'm also fine. Our previous class was on changing voice, part 2, and our today's lesson is on changing voice, part 3. Part 3 তে যাওয়ার আগে আমাদের যেটা বলি যে তোমরা আমার এই অবশ্যই আমি জানি যে তোমরা আমার সাথে এখন রয়েছো, খাতা কলম নিয়ে বসবে। খুবই গুরুত্বপূর্ণ অপশন তোমাদেরকে দেব, রুলস এর ব্যবহার দিয়ে তোমাদের সাথে আমি কাজ করব আজকে। আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, MK English Teaching. And now I'm going to start our today's lesson. So don't be late. Let's get started our today's lesson. Changing voice, part 3. Our previous last option was on reflexive pronoun. অর্থাৎ আমরা গত ক্লাসটায় যে ভয়েসটা শিখেছিলাম সেখানে ছিল ইউজ অফ রিফ্লেক্সিভ প্রোনাউন, যেমন father fans himself, father is fanned by himself, যেমন I fan myself, I'm fanned by myself, এরকম আর কি আমরা গত ক্লাসটায় শিখেছিলাম। আমরা আজকে আমাদের রুল নাম্বার 5 থেকে শুরু করি। রুল নাম্বার 5 সেটা কি, আজকের যেটা আমরা শিখব সেটা হচ্ছে দ্য সেন্টেন্স উইথ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব আউট অফ অবজেক্ট। অর্থাৎ যে সেন্টেন্সটায় কোনো অবজেক্ট থাকবে না কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে। সরি, তো আমরা রুলসটাকে দেখে নিই। রুলস নাম্বার 5, অ্যাক্টিভ। অ্যাক্টিভ আমরা এখানে দিচ্ছি প্যাসিভ, আর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পলের ক্ষেত্রে আমরা এখানে লিখে রাখছি অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। তো এরকম আমরা শিখবো আজকে। তো দেখি আমরা রুল নাম্বার 5 এর যেটা আছে সেটা কেমন হতে পারে। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। যদি এমন সেন্টেন্সটি থাকে তাহলে তার প্যাসিভ করার জন্যে আমরা যে স্ট্রাকচারটা ব্যবহার করব সেটা কি, সেটা হচ্ছে আমরা এখানে এর আবার কয়েকটা স্ট্রাকচার হবে, 2টা। তো এর নাম্বার 1, অথবা আমরা যদি এ বলি এ নাম্বার যেটা হবে সাবজেক্ট প্লাস প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব। পিতে প্যাসিভ, এতে অক্সিলিয়ারি, ভিতে ভার্ব, প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব, প্লাস এখানে দেব V3 প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব। অথবা আমরা এটাকে এই একটাই এভাবেও করতে পারি যে সাবজেক্ট প্লাস এই প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস when প্লাস এই যে এখানে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টের প্রোনাউন, অর্থাৎ সাবজেক্ট এর প্রোনাউন, প্লাস একটা বি ভার্ব প্লাস V3। এই হচ্ছে মূলত আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভের। এই অ্যাক্টিভ যদি থাকে এরকম তাহলে এটাকে আমরা এই 2 নিয়মে করতে পারবো। যেমন আমি যদি তোমাদের এইভাবে বলি দ্য বেড ফিলস সফট, বিছানাটা নরম বা মসৃণ মনে হয়। এখন খেয়াল করি আমরা এখানে এই এসটা এখানে রয়েছে সাবজেক্ট, দ্য বেড
ফিলস এখানে রয়েছে, এটা হচ্ছে ভার্ব সফট, ফিলস সফট, এটা অ্যাডভার্ব। তাহলে সফট বেড না, সফট হচ্ছে ফিলস মনে হয়, তাহলে ভার্বটা, সুতরাং এটা অ্যাডভার্ব। এখন যদি আমি এটাকে স্ট্রাকচার অনুযায়ী করি তাহলে কি দাঁড়াবে একটু দেখে নিই। যদি আমরা এই সূত্রটা ব্যবহার করি এ নাম্বার, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে সাবজেক্ট দ্য বেড রয়েছে এবং প্যাসিভ অক্সিলারি ভার্ব am is আর, যেহেতু এস রয়েছে ভার্বের সাথে, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে এস বাই এস থাকলে am is আর হয়। দ্য বেড ইজ, এরপর আছে V3 ফিল ফেল্ট ফেল্ট, তাহলে ফেল্ট, এরপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যা আছে তাই বসে গেল, সফট। তো আমরা লক্ষ্য করি যে এখানে এই যে অংশটা আমি লিখেছি, দেখো চেঞ্জ কি হলো, দ্য বেড ছিল, এখানে দ্য বেড বসে গেছে, এখানে সফট ছিল, সফটটা বসে গেছে, তাহলে পরিবর্তন হয়েছে শুধু ভার্বটা। এই ছিল ফিলস হয়ে গেছে ইজ ফেল্ট, এই হচ্ছে মূলত চেঞ্জ। যদি আমরা দ্বিতীয়টা করি তাহলে কি হতে পারে, বি নাম্বারে যেটা হবে দ্য বেড, এরপরে আছে একটা প্যাসিভ অক্সিলারি ভার্ব। দেখো বন্ধুরা, এইটাই তোমরা এখানে করো বি ভার্ব, এইটা হবে বি ভার্ব, আর এখানে এইটাকে করো প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব, প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এখানে বি ভার্ব কি আসবে, am is আর এর মধ্যে, তাহলে দ্য বেড ইজ। এরপরে আমরা কি ব্যবহার করি সেখানে, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, কি আছে, সফট। এরপর when সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট কি আছে, দ্য বেড, এর প্রোনাউন হচ্ছে ইট। এরপর বি প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব am is আর, তাহলে কি হবে, ইট ইজ। এখন যদি বলি যে V3 কি হবে, ফেল্ট, হয়ে গেল। তাহলে আমরা উত্তরটা এখানে পেয়ে গেলাম দুইটাই। খেয়াল করো, এখানে যদি প্লুরাল দিতাম, যেমন আমি যদি এখানে আরেকটা দিতাম, আমি এখানে মনে করো এটা না দিয়ে বললাম স্টোনস ফিল হার্ড, অথবা যদি বলতাম দ্য বুকস রিড ওয়েল, তাহলে আমরা কি করতাম, উত্তরটা স্টোনস, এখানে আমরা যেমন আগে ইজ ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু আর ইজ ব্যবহার করতে পারছি না, কারণ এটা প্লুরাল রয়েছে। তাহলে কি হতো, আর V3 felt hard। অথবা যদি আমরা দ্বিতীয় নিয়মটা করতাম তাহলে কি হতো, স্টোনস আর হার্ড when, এবার দেখো আমরা আগে ব্যবহার করেছিলাম ইট, কিন্তু এখানে প্লুরালটা আছে, স্টোনস রয়েছে, তাহলে স্টোনস এর প্লুরাল হচ্ছে দে, সুতরাং এখানেও আর হয়ে যাবে, এবং V3 felt hard, felt when they are felt। তার মানে আমরা বলছি যে সিঙ্গুলার বা প্লুরাল থাকলে সেভাবেই এটা চেঞ্জ হয়ে যাবে। এবারে আমরা যেটা দেখব, আমরা রোল নাম্বার এবার 6 দেখে নিই। রোল নাম্বার 6 যেটা, সেটা হচ্ছে এমন কিছু সেন্টেন্স থাকবে যে সেন্টেন্সগুলো তোমার পরীক্ষায় দেওয়াই থাকবে প্যাসিভ, এবং সেখানে একটা প্রয়োজনীয় সাবজেক্ট ধরে নিয়ে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। তো সেটা কি থাকবে, যেমন ধরো এখানে থাকবে এরকম, প্যাসিভটা যেহেতু আগে থাকবে সেই জন্য আমি দিচ্ছি সাবজেক্ট প্লাস প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব
প্লাস V3 প্লাস, হ্যাঁ এটাই, প্লাস এখানে এক্সটেনশন থাকতে পারে, কিন্তু এক্সটেনশন থাকতেও পারে নাও পারে, সেটা ফ্যাক্টর না। তাহলে আমার এইটা কি করতে হবে, এখানে একটা সাবজেক্ট তোমাকে ধরে নিতে হবে। এখানে তাহলে কি করবো আমরা, নেসেসারি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখো এই প্যাসিভের ক্ষেত্রে আমরা জানি যে একটা প্রিপজিশন থাকে বা তারপরে আবার সাবজেক্টের অবজেক্ট রূপ থাকে, এখানে কিন্তু সেটা নেই। তাহলে সেটা কি হবে আমরা দেখে নিই। যদি আমরা এইভাবে একটা মনে করি যে দ্য ট্রিজ হ্যাভ বিন uprooted, the sentence is in passive and you have to turn it into active, and you have to follow there is no subject because the action is not completed by the trees, which is the subject in this sentence. এই সেন্টেন্সের সাবজেক্ট রয়েছে দ্য ট্রিজ, এইটা দ্বারা কিন্তু আপরুটেড এই কাজটা সম্পন্ন হচ্ছে না, কারণ গাছ নিজেই তাকে উফরে ফেলছে না। তার মানে এই আপরুট কাজটা অন্য কারো দ্বারা হচ্ছে। তো এই আপরুট বা উফরে ফেলা, একটা বড় গাছ উফরে ফেলানোর কাজটা কিন্তু যে কারো পক্ষে সম্ভব না, সাধারণ মানুষ করবে না। তার মানে এটা কোনো প্রাকৃতিক দুর্যোগের দ্বারা সম্পন্ন হবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য ফ্লাড, সুনামি, তাই না, এরকম আইলা বা এরকম যে সমস্ত প্রাকৃতিক সাইক্লোন, এরকম একটা দিয়ে দিতে পারি। তো আমরা সেক্ষেত্রে ধরে নিই এটা দ্য ফ্লাড, অথবা তুমি যদি মনে করো দ্য সুনামি। এখন সুনামি বানানটা ভুল করো না তোমরা, TSUNAMI, সুনামি। দ্য সুনামি হ্যাজ, যেহেতু এখানে হ্যাভ বিন প্যাসিভ থাকলে বিনটা উঠে যায়, এবং তাহলে এখানে হ্যাভ থাকলে এখানে যেহেতু সিঙ্গুলার তাহলে হ্যাজ কি হবে, আপরুটেড। এবার কিন্তু আমাদের এই সাবজেক্টটা দরকার, সাবজেক্টটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। তাহলে কি হলো, দ্য ট্রিজ। আশা করি বুঝতে পারছো তোমরা। তো এরকম অনেক সেন্টেন্স থাকতে পারে, তোমরা সেগুলো দেখে নেবে। আমি জাস্ট তোমাদেরকে স্ট্রাকচারগুলো দিয়ে তোমাদের ফরম্যাট তৈরি করে দিচ্ছি আমি, এবং কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি। এখানে আপরুটের জায়গায় তুমি দিয়ে দিতে পারো হচ্ছে ব্রোকেন দিয়ে দিতে পারো, সমস্যা নেই। এখন যদি বলা হয় যে দ্য পেন হ্যাজ বিন ব্রোকেন, কলমটা ভেঙে গেছে, তো তুমি কলমটা কে ভেঙেছে, যে কেউ ভেঙেছে, তাহলে তখন আমরা কি করবো, সামওয়ান হ্যাজ ব্রোকেন দ্য পেন, এটা হতে পারে। আবার ধরে নাও আমরা এই যে চাল আমদানি করি বা কোনো কিছু চাল রপ্তানি করি, তো এই যে আমরা যদি বলি দ্য রাইস ইজ এক্সপোর্টেড মেনি ফরেন কান্ট্রিজ, ইন মেনি ফরেন কান্ট্রিজ, বিভিন্ন বিদেশের দেশগুলোতে আমাদের দেশ থেকে চাল রপ্তানি করা হয়। তো চাল নিজে তো রপ্তানি হয় না, তো সেক্ষেত্রে এই যে এক্সপোর্টেড আমরা কি করব, তাহলে বাংলাদেশ এক্সপোর্টস দ্য রাইস ইন মেনি আদার ফরেন কান্ট্রিজ, অন্যান্য অনেক দেশে আমাদের দেশ থেকে চাল রপ্তানি করা হয়। তো এই হচ্ছে মূলত যেখানে সাবজেক্ট থাকবে কিন্তু যার কোনো অবজেক্ট থাকবে না। তো আমরা এরকম একটু দেখে নিই যে সেটা কী ধরনের হতে পারে। তো এরকম আমি দেখালাম। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডাবল অবজেক্ট যদি কোনো সেন্টেন্সে থাকে, অর্থাৎ an active voice you will get which has double objects. One is direct and another is indirect object. So আমরা জানি যে
ডাইরেক্ট অবজেক্ট ইজ পার্সনস অ্যান্ড ইনডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট ইজ পার্সনস অ্যান্ড ডাইরেক্ট অবজেক্ট ইজ থিংস। অর্থাৎ আউট অফ পার্সন হোয়াট ইউ উইল গেট এভরিথিং ইজ থিং। তো আমরা দেখি আমরা মানুষ বাদে যা পাবো তার সবই ব্যক্তিগত বস্তু হয়ে যাবে। তাহলে আমরা দেখে নিই একটু স্ট্রাকচারটা এরকম থাকবে, সাবজেক্ট, ভার্ব, ইনডাইরেক্ট অবজেক্ট, এরপর ডাইরেক্ট অবজেক্ট, এটা থাকবে আমাদের অ্যাক্টিভ। তাহলে প্যাসিভটা কি হবে আমরা দেখে নিই। প্যাসিভটা করার সময় আমরা আরেকটা জিনিস তোমাদের বলি, প্যাসিভে এখানে দুইটা অবজেক্ট থাকে অনেক সময়, তোমরা পরেরটাকে অবজেক্ট ধরে নাও, পরেরটাকে কিন্তু অবজেক্টিভ কমপ্লিমেন্ট হতে পারে, সেই জন্য আমরা এটা দুইটা স্ট্রাকচারই তোমাদেরকে দেখাচ্ছি। তবে সব সময়ের জন্য ইনডাইরেক্ট অবজেক্টটাকে তোমরা সাবজেক্ট ধরে করবে। তাহলে আমরা লিখবো কি, এখানে আমি শর্টে লিখি ইনডাইরেক্ট অবজেক্ট এর সাবজেক্ট রূপ প্লাস প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব প্লাস V3 প্লাস ডাইরেক্ট অবজেক্ট প্লাস প্রিপজিশন প্লাস সাবজেক্ট এর অবজেক্ট রূপ। যদি আমি এই স্ট্রাকচারটা ব্যবহার করি, আবার এটাকে যদি আমি এরকম চেঞ্জ করি যে শুধু ইনডাইরেক্ট অবজেক্টের জায়গা এই ডাইরেক্ট অবজেক্টটা নিয়ে আসবো, তাহলেও কিন্তু হয়ে যাবে। আমি এই ইনডাইরেক্ট অবজেক্টের জায়গায় ডাইরেক্ট অবজেক্ট নিয়ে আসবো, আর কোথাও কোনো চেঞ্জ হবে না, সেটাও কিন্তু হতে পারে। তার মানে এটাও এই দিকে যেতে পারে, আবার এইটাও এই দিকে আসতে পারে। যদি আসে তাহলে কি হবে আমি দুইটাই দেখাই দিচ্ছি। যেমন ধরে নাও, যদি এমন হয় যে ফাদার গেভ মি আ ডিকশনারি, বাবা আমাকে একটা অভিধান দিলেন, এখানে হতে পারে অ্যান ইংলিশ ডিকশনারি, বাংলা ডিকশনারি, যেটা খুশি তোমার। তো আমরা এটাকে দুইভাবে দেখাই, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আমরা বলছি প্রথমটাকে আমরা নিয়ে আসবো, আর আমি গতদিন যেটা বলেছিলাম প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসবো, সাবজেক্ট অবজেক্ট হিসেবে নিয়ে যাব, মাঝখানে ভার্বটাকে চেঞ্জ করবো, এক্সটেনশনটাকে V3 এর পরে দিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, আই, আমরা দেখে নিই, I was V3 প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব, এখানে যেহেতু V2 আছে তার মানে was, আমরা ভার্বের লিস্ট দিয়ে দিয়েছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য কি থাকলে কি হবে সেটা একটু দেখে নিও। আমার প্রথম যে চেঞ্জ অফ ভয়েসের প্রথম যে পার্ট 1 রয়েছে সেটাতে দেখে নিও, সব দেওয়া আছে। I was given, এরপর a dictionary বাই সাবজেক্টের অবজেক্ট ফাদার, যেহেতু ওই পাঁচটার মধ্যে নেই তার মানে এটা আনচেঞ্জড অবস্থায় বসে যাবে। এই হয়ে গেল। এখন যদি কেউ এটাকে এইভাবে করে যে এই জায়গাটাকেও এ ডিকশনারি দিয়ে দেয়, আই এর জায়গা এ ডিকশনারি, আর এখানে যদি কেউ মি করে তাও উত্তরটা রাইট। তখন উত্তরটা কি হলো খেয়াল করো, আ ডিকশনারি ওয়াজ গিভেন মি বাই ফাদার, আ ডিকশনারি was given me by father। তাহলে এই ছিল আমাদের এই ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে আমরা দুইভাবে করছি। তার মানে আমরা বলছি যে যদি আই দিয়ে করি তাহলে এটাও কারেক্ট, আবার যদি এই ডিকশনারি অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্টকে যদি আমি নিয়ে এসে সাবজেক্ট হিসেবে করি তাহলে রাইট হবে, আবার যদি ডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে এসে প্যাসিভ করি সেটাও কারেক্ট হবে। কিন্তু এখন আমি যেটা দেখাবো তোমাদের সেটা একটু খেয়াল করো, সেটা কি, সেটা হচ্ছে এরকম, যদি এখানে সবই ঠিক থাকবে, এই ইনডাইরেক্ট অবজেক্টের পরে এখানে ডাইরেক্ট অবজেক্ট না এসে এই জায়গাটা হবে কমপ্লিমেন্ট। তো আমরা দেখে নিই একটু, তাহলে আমি স্ট্রাকচার যেটা দিয়েছি সবই ঠিক থাকবে। দেখো চেঞ্জ হবে কি, আমি এখানে বলছি এটা নাম্বার 7, আমরা এইটা তোমার আগেরটা যেহেতু 7 গেছে তার মানে 8 নাম্বার, এটা 8 নাম্বার রুলস। তাহলে কি হচ্ছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস এখানে কমপ্লিমেন্ট, কি কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তোমাদেরকে মনে রাখতে হবে কমপ্লিমেন্ট, কিন্তু আমি কমপ্লিমেন্টের অংশে শিখিয়েছিলাম, আমার ওই ভিডিওটা একটু দেখে নিও। কমপ্লিমেন্ট হচ্ছে প্রতিচ্ছবির প্রতিচ্ছায়া,
অর্থাৎ তুমি আয়নার সামনে দাঁড়ালে তোমার যে ছবিটা দেখা যাবে ওই ছবিটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর তুমি ওই পার্সন। এখন আমি তোমাকে যদি একটা আমার কলমটা দেখাচ্ছি, তার মানে এই কলমটা তোমার সামনে আছে, এটাই মানে তোমার আয়না, তাহলে এই কলমটাই হচ্ছে কি কমপ্লিমেন্ট। তার মানে তুমি দেখছো যেটা সেটা। দিস ইজ আ কমপ্লিমেন্ট, দিস ইজ আ পেন, তাহলে এই পেনটা এখানে কমপ্লিমেন্ট, দিসটা কিন্তু সাবজেক্ট। তো আমরা দেখে নিই এখানে, তাহলে এই জায়গা আমি উত্তরটা যখন করব এখানে মাথায় রাখবো যে কমপ্লিমেন্ট কখনোই প্যাসিভে সাবজেক্ট হিসেবে বসতে পারবে না। খেয়াল রাখতে হবে, কমপ্লিমেন্ট ক্যান নেভার বি ইউজড অ্যাজ আ সাবজেক্ট ইন আ সেন্টেন্স। এই কোনো সেন্টেন্সেই এটা সাবজেক্ট আকারে বসতে পারে না। তার মানে আমরা এখানে কি বলবো, ইনডাইরেক্ট অবজেক্ট চলে আসবে, প্যাসিভ অক্সিলারি ভার্ব চলে আসবে, V3 আসবে। এই জায়গাটা আমরা ডাইরেক্ট অবজেক্টের পরিবর্তে লিখব কি, ডাইরেক্ট অবজেক্টের পরিবর্তে আমরা এখানে লিখব অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমি শর্টে লিখলাম অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর কোথাও কোনো পরিবর্তন হবে না। যদি তা না হয় তাহলে আমরা একটা উদাহরণ দেখে নিই কিভাবে আসতে পারে। যেমন ধরো আমি এখানে এই সেন্টেন্সটাই রাখবো, শুধু একটু চেঞ্জ করব, সেটা কি যেমন ধরে নাও এখানে থাকলো ফাদার কল মি, ফাদার কল মি। দেখো তোমাদের সবারই হয়তো ছোটবেলায় বাবা বা মা বা প্রতিবেশী একটা নিক নেমে তোমাদেরকে ডাকে। তো সেরকম কোনো নাম যদি তোমাকে দেওয়া হয়, যেমন তোমার বাড়িতে একটা গাভী আছে, তোমরা তাকে ধবলি বলে ডাকো, মানে ইউ কল দ্য কাউ ধবলি। তার মানে কি, ধবলি মানে কি গাভীটা, তো এই গাভীটার নাম হচ্ছে ধবলি, তাহলে এরকম ডাকা হয়। তো এখন যদি আমি তোমাকে এরকম বলে যে ফাদার কল মি আপ পাগল, বলে না এরকম যে পাগল কোথায় রে, দুষ্টু কোথায়, তাই না, এরকম অনেক ডাকা হয়। তো আমরা এখানে কি বলি, যে কোনো একটা নাম দিয়ে দিই, হয়তো তোমার নাম যেটা আছে সেটা না, হ্যাঁ, সেইটা না দিয়ে অন্য নামে ডাকে। তাহলে ফাদার কল মি ম্যাড দিয়ে দিই আমি, ধরে নাও বাবা আমাকে পাগল বলে ডাকে। তাহলে এই যে পাগল বলে ডাকে, এখানে খেয়াল করি বাবা ডাকেন কাকে, মি আমাকে, কি নামে ডাকেন, ম্যাড। এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে হু ইজ ম্যাড, তাহলে ম্যাড কে, মি আমি। তার মানে কি, দেয়ারস নো ডিফারেন্স বিটুইন দ্য টু ওয়ার্ডস মি অ্যান্ড আ ম্যাড। এই ম্যাড এবং মি এর মধ্যে কোনো তফাৎ নেই। যদি না থাকে তাহলে আমরা উভয় পক্ষে বোথ সাইড অ্যারো মার্ক দিয়ে দিলাম। দেখো তো ঠিক কিনা। আমি আরও সহজে তোমাদের কমপ্লিমেন্টের ওখানে শিখিয়েছিলাম যে যদি দুইটার মাঝখানে একটা সমান চিহ্ন দিয়ে দেখি যে ওই দুইটাকে একই জিনিস বোঝায় তাহলে সঠিক। দেখো আমি যদি এখানে মি এবং এ ম্যাড এর মাঝখানে একটা সমান চিহ্ন দেই তাহলে কিন্তু বোঝা যাবে যে এটা একই। যদি বলা হয় উই ইট রাইস, আমরা ভাত খাই, তো ইট বাদ দাও, ওখানে সমান চিহ্ন দাও, উই রাইস, আমরা কি ভাত, আমরা কিন্তু ভাত না। কিন্তু এই সেন্টেন্সে মি এবং ম্যাড একই। যেমন উই ইলেক্টেড ইউ ক্যাপ্টেন, তোমাদেরকে আমরা নেতা নির্বাচন করলাম, তো আমরা তোমাদেরকে কি বানালাম, নেতা। কাকে বানালাম, তোমাকে। তাই তুমি আর নেতা আলাদা না, কি তাই না? তো এরকম হতে পারে। যেমন আমরা বলতে পারি যে উই সিলেক্টেড মিস্টার এক্স আওয়ার চেয়ারম্যান, আমরা মিস্টার এক্সকে আমাদের চেয়ারম্যান বা সভাপতি নির্বাচন করলাম, বাছাই করলাম। তাহলে এখানে কি হচ্ছে, মনোনয়ন দিলাম। তাহলে এখানে যেটা বোঝাচ্ছে চেয়ারম্যান এবং মিস্টার এক্স একই। ঠিক তাই এই কমপ্লিমেন্ট আমরা এরকম করবো। তাহলে উত্তরটা কিন্তু একই রকম। দেখো আই ওয়াজ হবে না এখন, কারণ এখানে কল রয়েছে, প্রেজেন্ট টেন্স। তাহলে কি হয়ে যাচ্ছে, আই অ্যাম। তাহলে আমরা খেয়াল করি, আই অ্যাম কল এর V3 কি, কল্ড। আই এম কল্ড কি, এবার ডাইরেক্ট অবজেক্ট আ ম্যাড, প্রিপজিশন বাই ফাদার।
অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সঠিক হয়েছে, যে ফাদার কল মি আ ম্যাড, এখানে যেটা দাঁড়াচ্ছে আই অ্যাম কল্ড আ ম্যাড বাই ফাদার। বাবা আমাকে পাগল বলে ডাকেন, তার মানে আমাকে বাবা কর্তৃক পাগল বলে ডাকা হয়। এই হচ্ছে মূলত কথা। যাই হোক, আমরা এখন দেখি এটাকে আমরা শেষ করলাম। এবারে দেখবো যে কিছু কিছু ভার্ব আছে সেন্টেন্সে, যে ভার্বগুলোর পরে দ্বিতীয় যে ভার্বটা থাকে ওই ভার্বে কোনো ইনফিনিটিভ মানে টু থাকে না অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু প্যাসিভ করতে গেলে ওইটাকে তুমি অবশ্যই অবশ্যই ইনফিনিটিভ করে দিতে হবে, অর্থাৎ টু ওই ভার্বের আগে দিয়ে দিতে হবে। তো আমরা দেখি সেরকম কি কি ভার্ব থাকে। আমি এই ভার্বগুলো দিচ্ছি, তোমরা এই ভার্বগুলো একটু খাতায় লিখে নাও। দেখবে যে দুইটা ভার্ব থাকবে, অর্থাৎ আমি যে ভার্বগুলো দিচ্ছি এই ভার্বগুলো থাকবে, আবার এর পরে আরও একটা ভার্ব থাকবে। তাহলে আমরা দেখি কি 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 ভার্ব থাকতে পারে। যেমন ধরো নিড ভার্ব থাকতে পারে, হেয়ার থাকতে পারে, তারপরে তোমার বিহল্ড থাকতে পারে, নো থাকতে পারে, লিখেই দিই বিহল্ড, নো, লেট, তাই না? আর কি তোমরা আরো জানো ডেয়ার, বিড, তাই না? যাকে এত আমি দেবো না, এই কয়টাই আমি দিয়ে দিই। ডেয়ার, বিড, সাধারণত এই ভার্বগুলো যদি থাকে, খেয়াল করবে এই ভার্বগুলো কিন্তু এর আগে টু হবে না, অর্থাৎ এই ভার্ব বাদ দিয়ে যে ভার্বটা থাকবে, দ্বিতীয় যে ভার্বটা থাকবে, ওই ভার্বটা অ্যাক্টিভে কোনো টু বসবে না ওই ভার্বের আগে। কিন্তু যখনই প্যাসিভ করবে তখন তোমাকে অবশ্যই কি করতে হবে? ইনফিনিটিভ ব্যবহার করে দিতে হবে। তা আমরা একটু দেখে নিই স্ট্রাকচারটা কি হবে। সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ এই ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, এখানে কিন্তু অবশ্যই V1 হবে, এটা আমি উল্লেখই করে দিলাম। আর এখানে যে কোনো ভার্ব হতে পারে, প্লাস এক্সটেনশন, অর্থাৎ এখানে অবজেক্টও থাকতে পারে। এখন আমরা এটাকে দেখে নিই প্যাসিভ কি হবে। তো আমরা যখন এটাকে প্যাসিভ করব তখন যেটা হবে, এই যে এখানে অবজেক্ট থাকবে, এই অবজেক্টের সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট, এরপর প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব প্লাস এই যে প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব, এরপরে কিন্তু আমার এই যে ভার্ব থাকবে সেই ভার্বের V3, প্যাসিভ অক্সিলিয়ারি ভার্বের পরেই সবসময়ের জন্য ভার্বের 3 নাম্বার ফর্মটা বসবে। এরপরে যেটা আসবে এই যে টু প্লাস এই যে এই ভার্বটা 2 প্লাস V1, আশা করি বুঝতে পারছো। এই যে ভার্বটা থাকলো, আমরা এই ভার্বটা এখানে নিয়ে আসলাম, এটাকে আমরা যদি বলি প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ এটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি, ভিটি, ভার্ব ট্রানজিটিভ। তো ভার্ব ট্রানজিটিভ যদি বলি তাহলে হবে। এরপরে আমরা দেখি প্রিপজিশন প্লাস সাবজেক্টের অবজেক্ট রূপ। আমরা একটা উদাহরণ দিলে তোমরা এটাকে আরো স্পষ্ট করে বুঝে ফেলতে পারবে। যেমন ধরো the teacher made me do the sum. এই অঙ্কটা আমি আগে পারতাম না, এই যে অঙ্কটা আমাকে দ্বারা করা সম্পন্ন হলো, এইটা করার জন্যে যে প্রস্তুতি, যে তৈরি করা, সেটা কিন্তু আমি নিজে তৈরি হতে পারিনি। তার মানে আই কুডন্ট ডু দ্য সাম মাইসেলফ, অথবা আই কুড নট ডু দ্য সাম মাইসেলফ। অঙ্কটা আমি নিজে করতে পারিনি। তাহলে অঙ্কটা করতে আমাকে সাহায্য করছে কে? দ্য টিচার হেল্পড মি ডু দ্য ওয়ার্ক। তাহলে ডু দ্য সাম এরকম হতে পারে। তাহলে আমরা এটাকে উত্তর দেখে এবার আমরা বলেছি যে এটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টের সাবজেক্ট রূপ চলে আসবে। আর যে ভার্বের কথা বলেছিলাম, দেখো এই ভার্বগুলোর মধ্যে এটা আছে কিনা। এখানে এটা দেখো, এখানে মেক ভার্বটা আমি দিইনি, এটা একটু নিয়ে নাও। মেক ভার্ব
তাহলে আমরা আর বাকি যে ভার্বটা, এই ভার্বটার আগে টু হবে। দেখো এখানে কোনো টু নেই ভার্বের আগে। তাহলে কেন নেই? কারণ এই ভার্বগুলোর পরে কোনো ভার্বের V1 ছাড়া বসে না। তো আমরা দেখে নিই, এটা আই, এখানে কি আছে? মেড আছে V2, তাহলে অক্সিলারি ভার্ব কি হবে? ওয়াজ, আই ওয়াজ। এরপরে V3, এখানে মেড, মেড অর্থাৎ মেডের পাস্ট পার্টিসিপল, এখানে কিন্তু V2, এটা বানান দেখো MAD, মেড, কিন্তু এখানে এসে এটা কি হচ্ছে? এটাও মেড হচ্ছে, কিন্তু এইটা হচ্ছে V3। একই জিনিস, সরি, এখানে হচ্ছে V2 আর এখানে এসে হয়ে যাচ্ছে V3, মানে ভার্বের পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু একই মেড। এরপরে কি হচ্ছে? ওই যে যেটা ছিল এইটার সাথে ইনফিনিটিভ হয়ে যাচ্ছে, ওইটা টু ডু। আই ওয়াজ মেড টু ডু। কি মেড টু ডু? দ্য সাম, প্রিপজিশন বাই দ্য টিচার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। কেউ যদি এই নিয়মগুলো, এই সূত্র দ্বারা না বোঝো, তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্টস বক্সে জানাবে, আমি কমেন্টস বক্সে তোমাদেরকে উত্তর দিব। এবারে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা সাধারণত দেখি যে প্রিপজিশন আকারে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন টার্ন করি আমরা, তখন বাই ব্যবহার করি, আর আমাদের ছেলেমেয়েরা আমরা সবাই বাইয়ের সাথেই পরিচিত। তো আমি এখন তোমাদের কয়েকটা সেন্টেন্স দেখাবো যে সেন্টেন্সগুলোতে বাই নয়, সেখানে টু, উইথ, ইন, ফর এগুলো বসতে পারে প্রিপজিশন আকারে। তো আমরা দেখি এরকম কিছু সেন্টেন্স, বা একটু দেখে নেই এরকম সেন্টেন্স যদি ব্যবহার করি, তাহলে যেমন ধরো প্যানিক সিজড দ্য রাইটার, আমি একটা সেন্টেন্স যদি ব্যবহার করি, আর এই সেন্টেন্সের স্বাভাবিক সূত্র একেবারেই সোজা, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর এর প্যাসিভ হয়ে যাবে অবজেক্টের সাবজেক্ট প্লাস প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব প্লাস V3 প্লাস এই জায়গায় ডাইরেক্ট টু, উইথ অথবা ফর, হ্যাঁ এরকম হতে পারে, প্লাস সাবজেক্টের অবজেক্ট। এই হচ্ছে এই অ্যাক্টিভ থেকে এই প্যাসিভটা করতে হবে। যদি তা করতে হয় তাহলে আমি একটা উদাহরণ দেখলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন প্যানিক সিজড দ্য রাইটার, প্যানিক সিজড দ্য রাইটার। এখন আমি যদি এটার উত্তর করি তাহলে দেখো রাইটার, দ্য রাইটার, এখানে V2 রয়েছে, তার মানে ওয়াজ বয়ার, তাহলে এখানে কি হবে? ওয়াজ। এরপরে সিজড V3, এরপরে আমি এই যে এখানে যেটা ব্যবহার করছি যে সিজড, তো সিজডের পরে যে প্রিপজিশন সেটা কি বসবে? উইথ। সিজডের পরে কি বসে? উইথ। উইথ কি? প্যানিক। তাহলে আমরা দেখলাম একটা এখানে উইথ এর ব্যবহার দেখলাম যে বাই না উইথও বসে। এবারে যদি আমি এরকম একটা দেখি, আর একটা চেঞ্জ করে দিই, এবার উইথও না অন্য কিছু দেখি। যেমন আমি যদি তোমাকে বলি দ্য জার, দ্য পিচার, এরকম দ্য গ্লাস, দ্য মাগ, দ্য জাগ, এরকম যদি দিয়ে বলি, খেয়াল করো the jar contains 5 liter water, milk, raw sugar, তুমি এরকম অনেক কিছু লিখতে পারো। দ্য শ্যাক্স, বস্তা, contains হয়তো 40 কেজি অফ রাইস হতে পারে, যে বস্তাটা 40 কেজি
চাল ধারণ করতে পারে, ধারণ ক্ষমতা আছে। তো এরকম যদি থাকে তাহলে দেখো আমরা এটা কি করব, এখানে 5 লিটার ওয়াটার, এটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, আমরা এটাকে সাবজেক্ট আকারে নিয়ে আসি। যেহেতু আমরা বলেছিলাম অবজেক্টের সাবজেক্ট যখন আনবো চেঞ্জ হবে, তবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে আমি যে 5টা তোমাদেরকে দিয়েছিলাম সেই 5টার বাইরে হলে আর চেঞ্জ হবে না। এইটা 5টার মধ্যে, যেমন আই থাকলে মি, উই থাকলে আস, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, এই 5টাই শুধু পরিবর্তন হয়। আর পৃথিবীর কোনো শব্দই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য ওটার অবজেক্টিভ থেকে সাবজেক্টিভ কোনো চেঞ্জ হয় না, যা থেকে যায় আনচেঞ্জড। তাহলে আমরা দেখলাম এখানে 5 লিটার ওয়াটার, 5 লিটার ওয়াটার, এবার কন্টেইনস, এস আছে, তাহলে আমরা দেখেছিলাম যে ভার্বের সাথে এস ইএস বা ইএস থাকলে এম ইজ আর বসছে যে কোনো একটা, তাহলে ওয়াটার ইজ কন্টেইনড। এবারে আমরা এই প্রিপজিশনটা গ্যাপ রাখি, তোমরা উত্তরটা করো। জার, দা জার। আচ্ছা বলো তো বন্ধুরা, এইখানে এই জারটা কি? কলসি, একটা কলসি অথবা একটা গ্লাস অথবা একটা মগ অথবা একটা বস্তা, আমরা এর এর কোথায় ওই জিনিসগুলো রাখি? ওই পাত্রটার অবশ্যই মধ্যে রাখি। আমরা কিন্তু জগের বাইরে পানি রাখি না, বালতির বাইরে পানি রাখি না, বস্তার বাইরে কিন্তু গম রাখি না বা চিনি রাখি না, বস্তার মধ্যে রাখি, পাত্রের মধ্যে রাখি, কন্টেইনার কন্টেইন করে। তাহলে আমরা এখানে এই জন্য কি বলবো, এটা ইন দ্য জার। আমরা ইউজ অফ প্রিপজিশনে দেখেছিলাম যদি কোনো কিছুর মধ্যে থাকে তাহলে সেখানে ইন হয়, তাহলে এই জায়গা কি হবে? ইন হয়ে যাবে। এবারে তোমাদের আজকের ক্লাসের শেষ যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে 9 নাম্বার স্ট্রাকচার, সরি 9 গেল, এবার 10 নাম্বার যেটা সেটা হচ্ছে টু এর ব্যবহার দেখাবো। সেটা তোমরা সবাই জানো। আর এখানে আর একটা জিনিস তোমাদেরকে খেয়াল করতে, এখানে শুধু টু এর ব্যবহার থাকবে তা না, এর সাথে আরো একটা জিনিস শিক্ষণীয় থাকবে, সেটা আমি দেখাই। আমি এই স্ট্রাকচার মনে হয় দেওয়া দরকার নেই, তারপরে একটু দিয়ে দিই। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এখানে অ্যাডভার্ব। যদি এমন থাকে একটা অ্যাডভার্ব থাকে তাহলে সেইটা কিভাবে করব? যেমন ধরো প্যাসিভ করতে হলে এই অবজেক্টের সাবজেক্ট, এরপরে প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব প্লাস V3। এই যে V3, আমার এই জায়গাটাই কথা একটু ফাঁকা রাখি আমি এখানে, এই যে V3 আমি এখানে একটু ফাঁকা রাখছি, প্লাস দিয়ে দিলাম। এরপর কি হবে? এরপর টু আসবে প্লাস সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট। তখন এটা আমি যদি করি, এটা কিন্তু নির্দিষ্ট ভার্ব থাকবে। সেই ভার্বটা কি? এই ভার্বটা হবে নো ভার্ব, সাধারণত নো ভার্ব থাকে। তো যেমন ধরো আই নো ইউ ওয়েল, আমি তোমাকে ভালোভাবে চিনি। তো এই যে ভালোভাবে, এটা কিন্তু এখানে অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, কারণ এটা এই ভার্বকে মডিফাই করছে। যেহেতু ভার্বকে মডিফাই করছে তাই এটা অ্যাডভার্ব। এটা কিন্তু কোনো নাউন, এই প্রোনাউনকে বা নাউনকে সাবজেক্ট বা অবজেক্টকে মডিফাই করে নাই, সে কারণে এটা কিন্তু অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব হওয়ার কারণে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, অ্যাডভার্ব অলওয়েজ কোথায় বসে? অবশ্যই অ্যাডজেক্টিভের আগে বসে। এবার আমরা সেটা দেখবো যে এই যে ইউ, এই অবজেক্টের সাবজেক্ট প্রুফ, ইউ নিজেই, কারণ ওই 5টার মধ্যে নেই, এটা V1 রয়েছে। তো V1 থাকলে আমরা জানি আমি যার বসবে, ইউ এর পরে আর বসে, ইউ আর। এবারে যেটা আসবে, এই যে V1, এই V1 থেকে এই জায়গা V3 বসবে। এই V3টা কি? V3 ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। যেহেতু V3টা অ্যাডজেক্টিভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভ আকারে বসে, আর অ্যাডজেক্টিভ আকারে বসার কারণে অ্যাডজেক্টিভের আগে যেটা বসবে
সেটার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। আমাদের এখানে অ্যাডভার্ব রয়েছে, সেটা কি? ওয়েল। তাহলে কি হইলো? ওয়েল। এই অ্যাডভার্বটা আগে চলে আসলো। এখন আমি এই V3 কি বসাবো? নান, KNOWN, নো নিউ, নান। এরপর টু মি। খেয়াল করো, তুমি আমার কাছে সুপরিচিত। এই যে ওয়েল এখানে ভালো বা সু, নান পরিচিত, তুমি আমার কাছে সুপরিচিত। তার মানে ওয়েল নান। এখানে দেখি আমি অনেক সময় দেখি যে আমাদের ছেলেমেয়েরা বা অনেক বুদ্ধিজীবীরাও, বিজ্ঞজনেরাও কি করছেন? ইউ আর নান টু মি ওয়েল। এই যে ওয়েলটা যদি তুমি, এই ওয়েলটাকে যদি তুমি শেষে নিয়ে যাও, এটা কি কত বেমানান! খেয়াল করো যে সে আমার কাছে পরিচিত ভালোভাবে, সে আমার কাছে পরিচিত ভালোভাবে বা সু, এটা কি হলো? তুমি বলো সে আমার কাছে সুপরিচিত, তাহলে কিন্তু সেন্টেন্সটাও সুন্দর শোনাবে। আর সূত্রটাই আছে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসবে। আমরা স্ট্রাকচারে বলেছিলাম কি, খেয়াল করো যে যদি এখানে এই সাবজেক্ট থাকে, তারপরে ভার্বের আগে এবং পরে আমি দেখাইছিলাম এই ভার্বের আগে আসে অ্যাডভার্ব, তার আগে আসে এনপি নাউন বা প্রোনাউন, এর আগেও কিন্তু আবার অ্যাডভার্ব বসে। আমরা ভার্বকে সেন্টার ধরে নিছিলাম। আর এর পরে যেটা আসে, ভার্বের পরে বসে ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে বসে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ, শেষে হয় নাউন। এর পরেও যদি গ্যাপ থাকে তাহলে সেটা হয় অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়ালস বা প্রিপজিশনালস বা প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে এখানে অ্যাডজেক্টিভের আগে অবশ্যই অ্যাডভার্ব দিতে হবে, ওয়েল নান। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আজকে যে নিয়মগুলো দেখলাম, আশা করি প্রত্যেকটা নিয়ম আমি সূত্র আকারে তোমাদেরকে দিয়েছি। সেই সূত্রগুলোর আবার উদাহরণ দিয়েছি। তোমরা বাসায় বসে বসে এই সূত্রগুলো দেখবে। আগের যে 2টা ভিডিও রয়েছে আমাদের এই চেঞ্জিং ভয়েসের উপরে, সেটা দেখবে। প্রত্যেকটা একটার সাথে আরেকটার কিন্তু পারস্পরিক সম্পর্ক রয়েছে, সুতরাং একটা বাদে আরেকটা না। আর সূত্রগুলো ভালোভাবে একেবারে ঠোঁটস্থ করে ফেলবে। এটা মুখ কণ্ঠস্থ থাকবে, সবসময়ের জন্য মুখে থাকবে, তা না হলে কিন্তু তুমি পারবে না। সূত্র মুখস্থ করা ছাড়া এখানে কোনো সূত্র নাই যে তুমি এই কাজগুলো অতি সহজে করতে পারবে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো, এগুলো ব্যবহার করো, বাসায় কাজ করো, প্র্যাকটিস করো। ইউ মাস্ট প্র্যাকটিস অ্যাট হোম। আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সি ইউ আওয়ার নেক্সট ক্লাস। Stay with me and then Allah Hafiz.